তো যাই, তো এটা এরকম যখনই যাই তখনই এরকম ঝগড়াঝাটি করে। এদিক দিয়ে পড়ালেখার খরচ ক্লাস 4-এ ভর্তি করে দিছে ঠিক, কিন্তু বেতন টেতন দিতে চায় না। বেতন চাইলে দিতে চায় না। মনে করেন একটা বই লাগবে কিনে দিতে চাইবো না, একটা ব্যাগ লাগবে কিনে দিব না, এক সেট জামা কাপড় কিনে দিব না। বড় বোনের জামা এটি আমার পড়তে হইতো। আমার 9 বছর 10 বছর বয়স, এত বড় মানুষের 3 পিস, এই পুরান 3 পিস এগুলো আমার দিয়ে দিত। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আমি যখন 11 মাস বয়স তখন আমার বাবা মারা যায়। আমার বাবার পক্ষে আমি শুধু একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নাই। তো আমার মায়ের পক্ষে আর কি প্রথম যে স্বামী ছিলেন তার আপনার সেই ঘরে 5 জন সন্তান ছিল। আমি দ্বিতীয় পক্ষের, আমার আব্বুর ঘরে কোনো সন্তান নাই, আমি একাই। আমার যখন 11 মাস বয়স তখন একটা দুর্ঘটনা, মানে আমার আব্বু চাকরি করতেন আর কি, সেখান থেকে আমরা ছুটিতে গ্রামে যাই আর কি। কিছু জমি জমা বন্ধক ছিল, আমার আব্বু চাকরি করে করে টাকা পাঠাইতো গ্রামে। তো সেখানে টাকা পাঠানোতে আমার মেজো চাচার হাতে পাঠাইতো টাকাটা। তো চাচা কি করতো, মানে ঠিক মতো টাকা দিত না। সে টাকা নিয়ে আসতো কিন্তু ঠিক মতো দিত না, জমি টমি ছাড়াতো না ঠিক মতো, দাদির হাতেও পৌঁছাইতো না টাকা। তো ছুটিতে যখন বাড়িতে যায় আব্বু, তখন এই বিষয়ে কথা কাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে, ফ্যামিলির সাথে। এক কথায় দুই কথায় আমার মেজো চাচা আমার আব্বুর গায়ে থাপড় দেয় আর কি, গায়ে হাত তোলে। গায়ে হাত তোলাতে আমার আব্বু খুবই কষ্ট পায়, যেহেতু ছোট ভাই গায়ে হাত তুলছে। তারপর সেই সময় আমার দাদাও কিছু বলে না, দাদা দাদি সবাই আর কি আমার আব্বুর উপরে রাগারাগি করে। তো সে কষ্ট থেকে আমার আব্বু ঘর থেকে বের হয়ে যায় ওই সময়। তখন সন্ধ্যার দিকে বের হয়ে যায়, মনে করে যে ফিরে আসবে, হয়তো রাগ করছে এসে পড়বো। তারপর সবাই বের হয়, রাত্রে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও পায় না। মনে করছে কোনো আত্মীয় স্বজনের বাসায় আছে, কিন্তু কোনো আত্মীয় স্বজনের বাসায় ছিল না। যখন ওদিন রাত পার হয়ে যায়, ফজরের সময় দাদি নামাজ পড়ার জন্য ওঠার পর দেখে আমাদের ঘরের পাশে একটা আম গাছ আছে আর কি, পুরোনো। সে আম গাছ আমার আব্বু আর কি ফাঁসি দেয়, কিছু সুইসাইড করে। যেটা এটা আপনি পরবর্তীতে শুনেছেন? হ্যাঁ, এটা আমি শুনছি, বড় হওয়ার পরে শুনছি। তো মনে করেন আব্বু ফাঁসি দেয়, তো এই হইচই পড়ে যায়, কান্নাকাটির পড়ে যায়। তখন আমার বয়স 11 মাস বয়স, কিছুই তো বুঝি না। মা তো তেমন কর্ম করতো না বিয়ের পর। তো মনে করেন সবাই আর কি বলে, যদি এই কথা কাটাকাটির কথা উঠে তাহলে আমার মেজো চাচারে নাকি পুলিশে নিয়ে যাবে, এটা পুলিশের ঝামেলা হইতে পারে। সকালবেলা যখন পুলিশ আসে তো মারে শিখিয়ে দেয় সবাই, যে বলবেন যে আপনার হয়েছে, ওনার পেটে ব্যথা ছিল, মারাত্মক, উনি সহ্য করতে পারতো না। পেটে ব্যথা সহ্য করতে না পারে কোন সময় যেন গিয়া এই কাজটা করছে, ফাঁসি দিছে। তখন মারে আলাদা রুমে আটকে রাখে, এভাবে বলে। মাও ভয় পায় আর কি, মাও সেই কথাই বলে পুলিশের সামনে। পুলিশে যখন ওনার কথা শুনতে চায় তখন মাও বলে এই কথা। তো বলে পরে এই পুলিশের ঝামেলা শেষ করে দেয়। পুলিশের আমার মেজু চাচারে আমার ফ্যামিলির আর কোনো আসে না আর কি। তারপর থেকে মনে করেন আমারে ওই আব্বুর ঝামেলা মিটমাট হওয়ার পর, মাটি দেওয়ার পর 1 মাসের মধ্যে আমারে আর মারে, তখন আমি তো কোলে ছিলাম, আমাদের নিয়ে আমাদের এই শহরে দিয়ে যায় আর কি। পুরনো এক বাসা ভাড়া ছিল, এই বাসায় এসে আর কি দিয়ে যায় আমার এক দাদা, শহরে দিয়ে যায়। তখন থেকে আবার মায়ের স্ট্রাগল শুরু হয়। আমার মা মনে করেন অনেক কষ্ট করে আমার বড় করছে। মার মুখ থেকে যেটা শুনছি, ইটের ভাটায় কাজ করছে, আমার সাইডে বসায় রেখে ইটের ভাটায়। ছিলেন আপনারা যখন আপনার মা এই অবস্থা? তখন ছিলাম 6 ভাই বোন আর কি। প্রথম পক্ষের 5 ভাই বোন, ওনারা ছিল ওনাদের বাবার কাছে। আপনি আপনার মায়ের একা? হ্যাঁ, আমি মায়ের একা না, আমি এই আমার মায়ের দ্বিতীয় বিয়ের ঘরে আমি একা। আপনার মায়ের আগের ঘরে? হ্যাঁ, আগের ঘরে সন্তান ছিল 5 জন। ওরা কি আপনার জানার পরে? না, ওরা আমাদের সঙ্গে ছিল না। জানার পরে আমার আব্বু বিয়ে করে মারে। ঠিক আছে। উনি বিবাহিত, ওনার 5টা সন্তান আছে। জানার পর আমরা আব্বু বিয়ে করে। তো মনে করেন যখন শহরে থাকে তো ইট ভাঙতো, মনে করেন ইটের ভাটায় কাজ করতো। আপনাকে কোথায় রাখতো ওই সময়? সাথে নিয়ে কাজ করতো, এই সাইডে বসে রেখে মনে পড়ে না? এমনি মনে পড়ে যখন আমার 6 বছর আর কি, কিছু কিছু স্মৃতি মনে আছে। যে কাজে যাইতো, জোগাড়ির কাজ করতো, রাজমিস্ত্রি যেটা বলে, হেল্পার হিসেবে কাজ করতো, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। আমি সারাদিন খেলতাম, খাইতাম ওইখানকার বাচ্চাদের সাথে। বুঝতেন না আসলে? না, বুঝতাম না আর কি। ওইখানে মা কাজ করতো, আমি ওইখানকার বাচ্চাদের সাথে খেলতাম। আবার রাত শেষে সন্ধ্যার সময় টাকা টুকা বুঝিয়ে দিত, আবার আমার কোলে করে নিয়ে চলে আসতো। মানে এরকম করে আর কি কাজ করছে। এমন মনে আছে একটা, মনে করেন বালু টানতো মা, এই
ঢাকায় আর কি গাবতলির দিকে বালু টানছে, আমার বসায় রাখছে জাহাজের সাইডে, বসায় রেখে মা দেখতাম বালু টানতো। হুম। তখন বালু টাইনে 2টা বা 12টা পর্যন্ত কাজ করতো, কাজ করে আমার নিয়ে আবার চলে আসতো। আচ্ছা। আমি ওখানে সারাদিন বসে থাকতাম, ওইখানে খেলতাম, খেলাধুলা করতাম। তো আবার কাজ শেষ করে আমার নিয়ে আসতো, যে জায়গায় কাজে যাইতো, অনেক দূরে দূরেও কাজ করছে, কন্টাকে রাজমিস্ত্রির কাজ করতো, তো কন্টাকে মানুষ যাইতো, তো হেল্পার হিসেবে নিয়ে যাইতো। তো মা একটু সরল সহজ টাইপের ছিল, এই কারণে মারে সবাই আর কি কাজেও নিত। মনে করেন এরকম কাজ করতো, 8তলা 10তলা একটা সিমেন্টের বস্তা নিয়ে উঠছে, উঠতে গিয়ে একবার ব্যথা পাইছে আর কি, উঠতে গিয়ে পিঠে ব্যথা পায়, মেরুদণ্ডের হাড্ডিতে সমস্যা হয়। ও, তো তখন থেকে আর ভারী কাজ করতে পারে না, তখন থেকে ভারী কাজ বাদ দিয়ে কি করবো এখন, তখন আমার বয়স 6 বছর হয় নাই, জি। কাজ করতে পারে না ভারী কাজ, তখন আবার কি করলো, ব্যবসা করলো। আচ্ছা। বিভিন্ন শাক পাতা এগুলো তুলে নিয়ে আসতো গ্রাম সাইডের থেকে, আইনা মনে করেন এগুলো স্কুলের সামনে ভাগা দিয়ে দিয়ে বিক্রি করতো। ও, আপনার সাথে নেই? হ্যাঁ, আমার সাথে নিয়ে। তো আমি যখন বড় হয়েছি আমার কাছে দিয়ে দিত, মোটা বান্ধে বান্ধে আমার কাছে দিয়ে দিত, আমি আবার এগুলা স্কুলের সামনে নিয়ে বিক্রি করতাম। তারপরে আপনি পড়তেন ওই সময়? না, না, ওই সময় ভর্তি করে নাই, তখন আমার স্কুলে ভর্তি করে নাই। তো মনে করেন ওই সময় এরকম করতাম, আবার যখন আর একটু বুঝাইলাম 6 বছর হয়েছে, তখন আবার স্কুলে ভর্তি করানোর জন্য স্কুলে নিয়ে যায়। তখন আগে ওই যে ব্রাক স্কুলে মনে করেন দিত না, এই যে বিয়ের সামগ্রী দিয়ে দিত, হুম, ল্যাপ তোষক থালা বাসন যা লাগতো ভর্তি হলে ব্রাক 5, স্কুল? হ্যাঁ হ্যাঁ, একটা নিয়ম ছিল ওই সময়। তাই নাকি? 5 পর্যন্ত পড়লে এগুলা দিয়ে একদম একটা মেয়ের আর কি 5 পর্যন্ত পড়ালেখা করাইলে ওনারা এগুলা দিয়ে দিবে ওইখানে। বিয়েতে? হ্যাঁ, বিয়ের জন্য আর কি। মেয়েটার 5 পড়ানোর পরে বিয়ে হয়ে যাবে এরকম কোনো কিছু নাকি ভবিষ্যতে? এরকম হয়ে যাবে না, মানে দিয়ে দেয় আর কি, ওইটা নিয়ম মেয়েদের। ইন্টারেস্টিং, হ্যাঁ। আমার জানা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, তারপর? এটা দিয়ে দিত, তো ওই স্কুলে নিয়ে যায়, তখন আমার 6 বছর হয়নি। হুম, তখন আগের যে নিয়ম ছিল, মাথার উপর দিয়ে কান ধরতে হইতো, হুম, তাহলে স্কুলে ভর্তি নিব, নাইলে নিব না। তো মনে করেন এরকম আমি কান ধরতে পারিনি, তখন আমার আর ভর্তি নেয় নাই। তো ওইখান থেকে আবার নিয়ে আসে, তখন আবার আমিনবাজারেই তো ছিলাম, তখন ওইখানে আরেকটা স্কুলে নিয়ে যায়, সরকারি স্কুলে, তখন ওইখানে ভর্তি করে দেয়। তো ওই স্কুলে যাইতাম আইতাম, আর ওই মনে করেন সকালবেলা হইলে ওখানকার ছেলেমেয়েরা ছিল, তো তখন ওনাদের সাথে সকালে বাজারে যাইতাম। ওই ছেলেমেয়েরা সবাই ওইখানকার ওই এলাকায় ছিল, যারা আমরা একটা এরিয়ার মধ্যে ছিলাম আর কি, বস্তিও বলে আর কি, কিন্তু ওই ছেলে মেয়েদের সাথে মনে করেন যাইতাম ওইখানে। বাজারে গেলে তো কারোর দোকানে তরকারি সাজাই দিতাম, হুম, পড়াশোনাও করতাম, তরকারি সাজিয়ে দিতাম, ওই 10 টাকা দিত, তো একবেলা তরকারি দিয়ে দিত, হুম, মনে করেন এরকম করে আর কি। পেঁপে বস্তা 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 পেঁপে কষ ছিল, সেই পেঁপে ধুয়ে দিলে মনে করেন 1 বস্তা পেঁপে ধুয়ে দিলে 10 টাকা দিত। হুম, তো এরকম করে করে আনতাম, আনলে তো সংসারটা চলতো, মা তো ভারী কাজ করতে পারতো না। আর ওই যা শাক পাতা আনতো ওগুলা মনে করেন বিকালে নিয়ে যেতাম, বাইন্দা রাখতো বিকালে স্কুলের সামনে, বিভিন্ন যারা পরিচিত ছিল এরা নিত, নিয়ে গেলে মনে করেন এইভাবে করে ওইখানে ক্লাস 4 পর্যন্ত পড়ালেখা করলাম। তখন আবার আস্তে আস্তে আমার মার যে প্রথম ছেলে মেয়ে, ওরা আস্তে আস্তে সন্ধান পেয়ে চলে আসলো, ওকে, একে একে করে আসা শুরু করলো। ওকে, মনে করেন আসতো, মনে করেন আস্তে আস্তে আসা যাওয়া করতে করতে, যে ওই ঘরের তো মেয়েরা বড় ছিল, প্রথম 2 মেয়ে বড় ছিল, তারপরে 2 ছেলে ছিল ওই ভাই বোনের মধ্যে। জি, তো মেয়েরা আসলো, মেয়ে এসে একটা গার্মেন্টসে ঢুকলো, মা ঢুকাই দিল একটা কাজে, তো ঠিক মতো কাজ করতো না, কাজ করলে টাকা টুকা পাইলে ও নিজেরটা নিজেই খরচ করতো, সংসারে দিত না। হুম, তো এই কষ্টই ছিল। তারপর আবার ভাই এলো, ভাইও এরকম করলো, জি, কাজ করে তো ঠিক মতো টাকা দেয় না, কয়দিন এখানে করে তো কয়দিন নারায়ণগঞ্জ চলে যায়, মানে মিলে জিলে থাকে। তখন আমার বড় আপা ছিল আবার নারায়ণগঞ্জ ওই সংসারে, তো উনি নারায়ণগঞ্জ ছিল, ওই বোনের কাছেও চলে যেত, আবার এখানেও আসতো, মনে করেন এরকম করে থাকতো। মনে করেন আমার দেখতেই পারতো না আর কি, ওরা সহ্য করতে পারতো, ওরা চাইতো আমার কারো কাছে দিয়ে দিই। হুম, তখন আর কি আমি আমার গ্রামের বাড়ি সম্পর্কে কিছুই জানি না, যে আমার দাদা দাদি আছে কিনা, তখন আমি এত বুঝতামই না যে আসলে বাবাও এরকম হয় আর কি, 2টাও হয় বাবা, মানে এটা কোনো জ্ঞানই ছিল না আমার। হুম, তো মনে করেন ওরা অনেক বকাবকি করতো, মারতো ধরতো, তো কান্নাকাটি করতাম, মার কাছে যাইতাম, তো ওই মা আবার বুঝিয়ে বুঝিয়ে দিত। তো এরকম করতে করতে ওরা অনেক অনেক নোংরা নোংরা ভাষা কয় ওরা আর কি, হুম। যেগুলা শুনতেও পারি না। তখন বয়স কত আপনার? তখন 7-8 বছর আর কি। স্কুলে ভর্তি হননি তখনও? হ্যাঁ, তখন ভর্তি হয়েছেন তখন আমি ব্র্যাকে? ফ্রিতে পড়ি। হ্যাঁ, ওই সরকারি স্কুল থেকে আবার ব্রাকে নিয়ে আসে আমাদের, আমাদের বাড়ির ভিতরেই আর কি ব্রাক স্কুল খোলে, তো ওই স্কুলে এসে পড়ি।
তো এখানে দেখলাম আবার মা স্কুলে পড়লে আবার টিউশনি পড়তে হয়। তখন আমি 2-3 উঠে গেছি আর কি। জি 3 উঠছি পরে এরকম করে আর কি চলতেছে। বাজারে যাই, তরকারি টরকারি বেশি, সকালে ওদিকে কাজ করি, হুম 20 টাকা দিলে আর কিছু তরকারি দিয়ে দিত, বাসায় নিয়ে আসতাম। হুম আর মা শাক পাতা তুলতো, এগুলো আবার বিকাল স্কুলের সামনে নিয়ে যেতাম। হুম এগুলো নিয়ে বিক্রি করতেন? হ্যাঁ ক টাকা হতো এই সময় বিক্রি টিক্রি করলে? ওই সময় 2 টাকা আটি, 3 টাকা আটি, 5 টাকা আটি, একটা কিছু শাক মিলে একটা কাটি করে দিত, তো 5 টাকা করে আটি বিক্রি করতাম। এগুলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি চলে আসতো? হ্যাঁ, বাসায় নিয়ে আসতাম। ওগুলা দিয়ে আবার মা সংসার চালাইতো, ঘর ভাড়া দিত, হুম আর ওষুধ চলতো। তো মনে করেন এরকম করতে করতে ক্লাস 3-তে যখন উঠলাম, তো দেখে মা আর পারতেছে না শাক পাতা, তখন পানি টানি উঠে গেলে তখন আবার কষ্ট হয়ে যেত। হুম তখন মনে করেন বিভিন্ন জায়গায় যে ধান রোপণ করতো তো ঢাকার ওদিকে, তো পানি উঠে গেলে ওনারা আবার এটি নিত না। তখন কি করতো, ওইখানকার আর কি আছে যারা থাকতো আরো আমাদের সাথে, ওনারা সবাই মিলে ওই ধান নিয়ে আসতো পানি থেকে, ডিপ দিয়ে ওই ধান তুলে নিয়ে আসতো। হুম ওগুলা কৃষকরা ফালাই দিত, তখন উঠাইতে পারবো না, পচে যেত। হুম ওগুলাই না, ওগুলারে মনে করেন ধানগুলারে পাড়ায় টাড়ায় ওগুলারে আর কি ই করতো, খাবার উপযোগী করতো, হুম ভাঙ্গে টাঙ্গে। এই এরকম করতে করতে 3-তে যখন পড়ি, তখন আবার সবাই আর কি নারায়ণগঞ্জ চলে আসে, ওই ভাই বোনেরা। তখন আর একজনও ছিল না এখানে। হুম তখন বড় ভাই আর কি বিয়ে করব, তো মনে করেন বলতেছে যে এখানে নিয়ে আসবো, নারায়ণগঞ্জ নিয়ে যাবো, তো বিয়ে করব, যে মারে নিয়ে আসো, ফ্যামিলি ছাড়া তো কোনো মেয়ে দিব না, হুম দিতে চায় না। হ্যাঁ নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসলে আমার বিয়েটা হয়ে গেলে তারপরে আল্লাহ লাগে হ্যাঁ জেনে মন চায় হ্যাঁ যাইব। হুম তো এরকম করতে করতে মনে করেন হ্যাঁ নিয়ে গেল আমাদের। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর? তো এর মাঝে আবার যখন আমি স্কুলে পড়তাম, তখন মেজো বোনটা ওইখানেই থাকতো, ওইটার আবার তখন ওইখানে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, অনেক মানে কথায় কথা আমার মারধর করতো, বাপের ঠিক নাই এটা সেটা নানান কথা বলতো আর কি। হুম কার মেয়ে টার মেয়ে দিয়ে আসো, এটারে পালক দিয়ে দাও, কোনো হানে দিয়ে দাও, মানে দেখতেই পারতো না ওরা, মানে সহ্যই করতে পারতো না আর কি। মনে করেন যে মার কাছে থাকি আমি, সহ্য করতে পারতাম না এই কষ্ট। ব্রাক স্কুলে যে পড়তাম, ম্যাডামরা আমার খুব আদর করতো, দেখতো সামনে কত কষ্ট করি, ভাই বোনের কাছ থেকে এরকম অপমান। হুম মনে করেন ওনা বললো কি তাহলে আমার কাছে দিয়ে দাও একটা ম্যাডাম, তো ওই ম্যাডামের কাছে দিল, বলে যে আমি ওর পড়ালেখা চালাবো, ও আমার কাছে থাকবো, আমার টুকিটাকি কাজকর্ম করে দিব। হুম তো দিল ম্যাডামের কাছে, তো এখানে আবার কাছাকাছি, তো মারা ছাড়া থাকতে পারতাম না, অল্প বয়স ছিল 8 বছর, বুঝতাম না, থাকতে যেতাম না, আবার চলে আসতাম, বাসায় এসে পড়তাম। তো এরকম করে আবার ঝগড়াঝাটি করতো, আবার বোনে গায়ে হাত তুলতো, দেখতাম মা অনেক কষ্ট পাইতো, কান্নাকাটি করতো মাঠের মধ্যে ঘুরে ঘুরে। হুম তো এই করে করে মনে করেন আবার একখানে দিয়ে দিল, মানে ওই এলাকারই পরিচিত একজন, তো বললো আমার মেয়ের বাড়ি লোক লাগবো, তো তোমার মেয়েটারে দিয়ে দাও। হুম তো সে ওনার মেয়ের বাড়ি আমার দিয়ে দিল। তো সেখানে ছিলাম 3 মাস, মারা ছাড়া মনে করেন থাকতে পারি না, ছোট ছিলাম, হুম কাজকর্ম এত বুঝতাম না। তো 3 মাস থাকার পরে মা বললো থাক, আবার নিয়ে আইছে যে আমার ও থাকুক, আর আমার কাছেই থাকুক। তা আবার নিয়ে আইছে ওই বাসা থেকে, আনছে পরে আবার আমরা এখানেই থাকলাম। থাকতে থাকতে মনে করেন এই কাজকর্ম করতাম। পরে 3 থেকে 4-এ উঠবো, ফাইনাল পরীক্ষার আগে, তখন আবার নারায়ণগঞ্জ নিয়ে আইসে আমার বড় বোন, বললো কি যে নারায়ণগঞ্জ আইসা বড়, হ্যাঁ আমার বড় ভাইরা আর কি বিয়ে করাইবো, তো এর লেগে নিয়ে এসে একটা পরিবার আর কি দরকার, ব্যাচেলার থাকতো তখন, কেউ তো মেয়ে দিবে না, হুম তখন একটা ফ্যামিলি হইলে তো না মেয়ে দিব, তখন নিয়ে আসলো। তখন মা বলতেছে নিয়ে আসবে, এই সময় তোরে নিয়ে আসা যাবো না, আর পরীক্ষা সামনে 4-এ উঠবো, এখন নিয়ে আইতে পারবো না। কয় তোমার মেয়ের পড়ান লাগবো কি লেগে, এখন পড়ানোর দরকার নাই, পরে কি করবা। তো বলতো ওরা কোনো সময় চাইতো না যে আমি পড়ালেখা করি, ও এটা সহ্য হইতো না, হুম ওরা ঠিক মতো পড়ালেখা করতে পারে না, এখন চায় না যে আমিও পড়ালেখা করি। তো তারপর মা বলছে যে যদি ওরা স্কুলে ভর্তি করো তাহলে নিয়ে যাবো, আর নাইলে নিয়ে যাবো না। তারপরে মারে বলে যে ঠিক আছে, তুমি যখন না ভর্তি করলে আনবা আইবা না, তাইটা ওরে ভর্তি করে দিই আমি স্কুলে। তো এখানে নিয়ে এসে নারায়ণগঞ্জ যাই না, আবার স্কুলে ভর্তি করে দেয় ক্লাস 4-এ। ওকে 4-এ ভর্তি করে। তো 4-এ থেকে মনে করেন ওনাদের সমস্ত পারফরমেন্স যা আর কি সবই করছি, যে যা বলতো তাই করতাম। ওকে মনে করেন ভয় পাইতাম প্রচুর, ভাইয়ারে আপারে সবাই আর কি ভয় পেয়ে চলতাম, অনেক যা বলতো তাই করতাম, যে না বললে তো উল্টাপাল্টা কথা বলবে, বাসা Right. থেকে বের করে দিবে, রাইট
তো বাসা থেকেও বের করে দিচ্ছে কয়েকবার। মেজোটা আবার কি করতো, এই ঢাকা থেকে যখন নারায়ণগঞ্জ যেত ও গিয়ে শুরু করে দিত। আচ্ছা। সুখে থাকবো মানে ওর দেখতেই পারতো না আমারে, মানে টর্চার শুরু করে দিত, ওর বের করে দাও এটা সেটা। কয়েকদিন মারছে ও গিয়া, ওইখানে গেছে পরে মারছে, গায়ে হাত তুলছে, কাপড় চুপড় ধরে বাসা থেকে বের করে দিছে, জেনে মন চাই না চলে যাও। হুম। আমি আবার কাপড় চুপড় নিয়ে আপার কাছে চলে যাই, বড়টার কাছে গিয়ে বিচার দিই যে এমন 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 করে আমার বাসা থেকে বের করে দিছে। হুম। পরে বড়টা আবার কয় ঠিক আছে তুই দেখি কি করে। তো বাইরে হয়ে পরে আবার বুঝায় বাইরের লোকে পাঠায় দেয়। তো যাই, তো এটা এরকম যখনই যায় তখনই এরকম ঝগড়াঝাটি করে। এদিক দিয়ে পড়ালেখার খরচ ক্লাস 4-এ ভর্তি করে দিছে ঠিক, কিন্তু বেতন টেতন দিতে চায় না। বেতন চাইলে দিতে চায় না। মনে করেন একটা বই লাগবে কিনে দিতে চাইবো না, একটা ব্যাগ লাগবে কিনে দিব না, এক সেট জামা কাপড় কিনে দিব না। বড় বোনের জামা এটি আমার পড়তে হইতো। আমার 9 বছর 10 বছর বয়স, এত বড় মানুষের 3 পিস, এই পুরান 3 পিস এগুলো আমার দিয়ে দিত, তুই এগুলা পর। তারপরও ভাই আছে না, এক্সট্রা খরচ আছে না, একটা পোশাক আশাক এগুলো কিনে দিব না, গাইড লাগতো, বই লাগতো, টিউশনি করলে বেতন দিতে হবে, দিব না। তো হিন্দু একটা ম্যাডামের কাছে পড়তাম, ম্যাডামটা বুঝতো যে না এমন কষ্ট করে ওর মাও, তো কই থেকে দিব। তো ম্যাডামটা অনেক সময় বেতন নিত, অনেক সময় নিত না। তো মা আবার কি করতো, কোনো সময় যা পারতো ম্যাডামটা দিত, ম্যাডামে কোনো সময় করতো না। কিন্তু দিয়া ওইখানে 4-এ পড়ি, 5-এ উঠবো, ওই সময় আবার বড় বাইরে বিয়ে করা মেয়ে দেখে হুম। বিয়ে করায়। বিয়ের পরে মনে করেন শুরু হয় আরেক ঝামেলা। সে যেমন যেমন আমি মা, তো ওনারা আবার মিথ্যা কথা বলে বিয়ে করায় যে সংসারে মা আছে, কিন্তু আমি যে আমার বোন বলে পরিচয় দেয় না, বলে এটা মা অসুস্থ, তো মারে দেখাশোনা করার লেগে মেয়েরে নিয়ে এসি। হুম। বিয়েটা মানে মেয়ে দেখতে গেছে, সবাই চলে গেছে, বোনের ফ্যামিলি গেছে, বোনের শ্বশুর বাড়ির ফ্যামিলি গেছে, ভাই গেছে, মার কথা পরিচয় দিচ্ছে না, আমার পরিচয় দেয়নি। মানে বলা আমি নাকি মানে আমার পালক নিয়ে আসছে, পালতে নিয়ে আসছে, মার দেখশন করার লেগে আমার আনছে। কারণ যে পরিবারের সাথে বিয়ে, ওনারা তো মনে হচ্ছে ওরা দেখতে আনছে, আবার পড়ালেখা করাইবো কি লিগে। বিয়ের পর ভাইয়ের বউ বলতেছে যে ওরা কি আর পড়ালেখা করাইবো, আর পড়ালেখা করাই লাগবো না, ওরা পড়ালেখা করাইলে আমারও পড়ালেখা করে দিও। হুম। ভাইয়ের ওয়াইফ আর কি বলে, তো মনে করেন বলেন তারপর। ওরা পড়ালেখা করাইলে আমারও পড়ালেখা হইলো। আমার বই খাতা এগুলা কি করতো, ছুঁড়ে ছুঁড়ে ফালাই দিত স্টোরুমে, হুম। ফালাই দিয়ে দিয়ে যদি আমি খুঁজে না পাইতাম তো ভাইয়ের কাছে এটা সেটা বলে মারি খাওয়াইতো। হুম। তো ভাইয়া আবার চিলাচিলি করতো, আইনা দিত না, একটা গাইড লাগবে কিংবা বই লাগবে, এগুলা কোনো সময় আইনা দিতে চাইতো না। তো বলতে 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 একটা নিয়ে আসবে এরকম। তো টিউশনি ফি তখন ছিল 200 টাকা, 200 টাকা করে ম্যাডামের কাছে 300 টাকা করে পড়তাম। হুম। তো 300 টাকাও দিতে চাইতো না। ভাইয়ের ওয়াইফ বলতো কি 300 টাকা করে দিবা, আমার ভবিষ্যৎ নাই, মানে ওনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার টিউশনি পড়াটাও বন্ধ করে দিছে। তো স্কুলে তখন 5 পাস করি, তো 5 পাস করার পরে আবার একটা হাই স্কুলে আর কি করি, ভর্তি পরীক্ষা দিব। ভর্তি পরীক্ষার কোচিং করতে হয়, কোচিং করার জন্য মনে করেন কিছু টাকা লাগবে, 500 টাকা মনে হয়, মানে 1 মাস কোচিং করাবে 500 টাকা। তো এই টাকাটাও দিতে চাইনি। তখন আমার বড় দুলাভাই যে বলতেছে পড়ালেখা যেহেতু করাইবা দেও, সমস্যা কি, দিলে তো বিফলে যাব, তো কি আর রাজি হয় না, দিব না, ভর্তিই করবো না মানে। তারপর আমার বড় দুলাভাই বলে যে থাক, উনি আবার ভালো মানুষ ছিল, উনি বলে যে থাক আমি দিতেছি, পরে দিয়ে দিব না। আমার ভাই পরে ভাই দিছে অবশ্য, পরে নিয়ে নিছে, প্রথম দিতে চায়নি, পরে ভর্তি করে দিছে স্কুল, হাই স্কুলে ভর্তি করছে। ক্লাস 6-এ যখন পড়ালেখা করি তখন মনে করেন এরকম সংসারে প্রতিদিন একটা না একটা আপনার সংসারটা তখন কিভাবে চলতেছিল? ক্লাস 5-এ যখন পড়ান, আপনার ভাইরা কি কোনো সাপোর্ট দিত? হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে বড় ভাইয়ের কাছে চলে যাই, জি। বড় ভাই যে চাকরি করতো ওইটার উপরেই চলতো সংসার, ওকে। ওইটার বড় ভাই চালাইতো। তখন আর আমি কোনো কাজ টাজ করি না, ওইখানে গিয়ে পড়ালেখা করি, এমনি সংসারের কাজকর্ম টুকটাক বাজার টাজার করা এগুলো আমার দিয়ে করাইতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো আমি করতাম। সকালে বাজার করা, বাজার টাজার করে দিয়ে তারপরে স্কুলে যেতাম। মানে এরকম করে এই 6-এ পড়তেছি, প্রতিদিন একটার পর একটা সমস্যা থাকে, মানে আজকে মার সাথে লাগছে, তো এইটা হয়েছে এইটা হয়েছে, নাই কথা নিয়ে ঝগড়াঝাটি অশান্তি লেগেই ছিল সংসার, হুম। একটার পর একটা সমস্যা ছিলই। তো এই সমস্যা থেকে মনে করেন 1 দিন 2 দিন 3 দিন তো মা আবার সহ্য করতে পারে নাই। এই একটা রুম 2টা রুমই ছিল, কিন্তু এক রুমে ওনারা হাজবেন্ড ওয়াইফ ছিল, আমার ভাই ভাইয়ের বউ, আর নিচে আমরা শুইতাম, নিচে ফ্লোরে বিছানা করে মা আর আমি শুইতাম।
হুম তো মনে করেন আরেকটা রুম ছিল মাঝখানে, যে রুম নিত ডাইনিং রুমটার মধ্যে এই সাবলেট ছিল, তো ডাইনিং রুম আর এক রুম ইউজ করতাম আমরা, আর আরেক রুম আরেকজনের ভাড়া দেওয়া ছিল। জি তো আমরা মাঝখানে রুম আবার মামা ছিল, একটা মামা আর কি, আমার বড় বোনের ননাসের ছেলে, হুম ওই মামা থাকতো, থেকে চাকরি করতো, ওই মামা দুইজন থাকতো ওই জায়গায়, আর আমরা ফ্লোরে শুইতাম। হুম তো প্রতিদিন একটা না একটা ঝামেলা, মনে করেন ঘুম থেকে উঠার আগে চিল্লাচিল্লি ঝগড়াঝাটি, হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ লেগে যেত ঝগড়া। হুম। তবে তো মার লেগে অশান্তি লাগছে, তবে তো ওর লেগে ঝগড়া লাগছে, এর লেগে ঝগড়া লাগছে, কোথায় নাই কোথায় ঝগড়া শুরু হয়ে যেত। হুম তো মা একদিন দুদিন কষ্ট সহ্য না করতে পারে, মা চলে যায় বাসা থেকে, কিছু কাপড় চোপড় নিয়ে মা বের হয়ে যায়। ঝগড়াঝাটি অশান্তি দেখে আর থাকতে পারে না, মা চলে যায়। পরে আমি ছিলাম, মা গিয়ে অন্য একটা বাসা নেয়, ছোট বাসা নিয়ে। তখন কি করব, বাসা নিলে তো হবে না, ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, একজন মানুষ, তখন আবার কিস্তি তুলে হুম আর কি, একজনের থেকে পরামর্শ নিয়ে 10,000 টাকা কিস্তি তুলে কিছু কাপড় উঠায়, কাপড় জি। চোপড়ের ব্যবসা করে আর কি। তো কাপড় চোপড়ের ব্যবসা করে, তখন আমি তো মাস ছাড়া থাকতে পারি না, তখন আমিও কি করি, আমিও চলে যাই মার কাছে। মা একা একা থাকবো, আমিও মার কাছে চলে যাই, ভাইয়ের সংসারের দিকে যাই, এই মার কাছে থাকতে থাকি। তো মনে করেন মা কাপড়ের ব্যবসা করতো, ওই মোটামুটি চলতো আর কি। হুম তারপর একদিন ভাইয়া আবার গেছে ওয়াইফ নিয়ে, ওনার বাচ্চা হওয়ার পরে আর কি, জিয়া বলতেছে যা হয়েছে হয়েছে ভুলে যাও, তো আসে পড়ো এখানে। মা বলে যাব, আবার দুই ঝগড়াঝাটি, আবার এই অশান্তি, আবার বের হয়ে আসবো, তারপর আবার মানুষ হাসাহাসি করবো, আবার একটা হইব, হুম তোরা আলাদাই থাক, তোরা শান্তিতে থাক আর কি। জি তখন এলো ভাই বলে, তো শান্তিতে যখন থাকবো তো তোমার মাসে 2,000 টাকা করে টাকা দিব কিছু। তখন ভাই আবার নিজে ব্যবসা দেয়, ওর ব্যবসাটা ভালো চলতেছিল ভাই, তখন 2,000 টাকা করে মাসে দিত ভাই আর কি, ঘর ভাড়াটা আর কি ভাই দিত, বাকি খাওয়ার মা চালাইতো। যেমন কাপড়ের ব্যবসা করতো, তখন আমি স্কুলে পড়তাম, তখন ঠিক মতো আমার স্কুলের আমি টিউশনই করতে পারিনি, হুম মানে পড়তে পারিনি কারো কাছে। ওই স্কুলের বেতনের জন্য মনে করেন এই আপনার স্কুলের যে হেড স্যার, তারপরে আপনার অধ্যক্ষ যারা আছে, তাদের বাড়ি বাড়ি যাইতাম সকালবেলা, হুম গিয়ে যাতে পরীক্ষার আগে একটু বেতনটা কমায় দেয়, কিংবা বেতনটা মকুফ করে। তো মকুফ করলে তো দেখা যায় ভর্তি করাইতেই তো পারে না, তো মকুফ বেতন দিব কই থেকে, পরীক্ষা আসলে মনে করেন পাইতাম না, রিসিপ্ট পাইতাম না, ঢুকার পরীক্ষার ফিস জমা দিতে পারতেন না। না, ফিস জমা দিতে পারতাম না, জমা যেত। তো ওই হেড স্যার কাছে ঘুরতাম, ঘুরে ঘুরে মনে করেন এরকম করে নিতাম, জি তারপর ঘুরে ঘুরে আমার বেতনটা মকুফ করাইতাম, হয়তো ইটা মকুফ করায় মনে করেন পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারতাম। তখন 6 থেকে 7 উঠলাম, ভর্তি তো করাইতে পারতেছে না মা অনেক। তখন আবার কাপড়ের ব্যবসা করে ঠিক মতো যাতায়াত করতে পারে না, ওই যে আগে যে সিমেন্টের বস্তা উঠাইতে গিয়ে ব্যথা পাইছে মেরুদণ্ডে, সেই ব্যথাটা আবার জাগে আচ্ছা জাগে, তখন আবার অসুস্থ হয়ে পড়ে। তখন কি করবো, ক্লাস 7-এ কষ্ট করে ভর্তি করছে, বড় আপার কাছ থেকে 2,000 টাকা না হালাতে এনে ভর্তি করছে আমারে। হুম তো মনে করেন সেখান থেকে ভর্তি করে এখন আমি তো টিউশনের ফি কারো কাছে পড়তেও পারি না, একা একা আর কি পড়বো, অঙ্ক এগুলা কিছুই, এতগুলা সাবজেক্ট তো আর করতে পারি না, একা কভার করতে পারি না। কোন ক্লাস থাকতে এটা? তখন 7-এ থাক, 7 হ্যাঁ আবার পরীক্ষার ফিস দিতে পারি না, বেতন দিতে পারি না, সব সময় তো আর স্যারেরা মাফ করে না। ট্রু তো মনে করেন এরকম কি করব, তখন মা কি করলো, একটা কথা বলে, আমাকে কষ্ট তখন কিছুই ছিল না, একটা ফ্লোরে শুধু বিছানা করে শুইতাম, ফ্যান ছিল না ঘরে, একটা ওই কয়েকটা হাড়ি পাতিল এগুলা আর কাপড় চোপড় রেখে এগুলাই কষ্ট করে চলতাম। এই গরমের মধ্যে পাশের রুমে হিন্দু মহিলা, উনার ঘরে বসে থাকতাম, উনি কখন কাজ থেকে আসবে, কাজ থেকে আসলে খাওয়া দাওয়া করে উনার ঘরে ফ্লোরে গিয়ে শুয়ে থাকতাম, গরমে ঘরেও থাকতে পারতাম না। তখন কি করবো, মা ওনারাও কষ্ট দেখতো, এত কষ্ট করি, মা অনেক অসুস্থ হয়ে পড়ে তখন। তো অসুস্থ হওয়ার পরে তখন ডাক্তারের কাছেও তো নিবো, এত টাকাও তো নাই, ভাইয়াও কিছু বলে না, আরে বললো আমি কই পাবো, তোমার আর ছেলে মেয়ে নাই, আরে একটা বললো আরো 1,000টা শোনায় দেয়, এই যে 2,000 টাকা দিত, সেটাও অনেক কথা শোনায় দিত, তারপরেও দিত, সে দিত, কিন্তু আর কোনো কেউ দিত না, আরো যে ভাই আছে একটা, এও দিত না কোনো সময়। হুম মনে করেন এরকম করতে অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে আমি কি করে, একটা হুঁশিয়ারিতে আর কি, ছোট হুঁশিয়ারিতে জব নেই হেল্পার হিসেবে, তখন 3,000 টাকা আর কি স্যালারির মধ্যে জব নেই। তো আমার এদিকে স্কুল, তো আমি যেখানে কাজে লাগাই দেয় একজন আন্টি, ওনারে বলছি যে আমার তো স্কুল আছে, আমি অন্তত পড়তে চাই, আমি এসএসসি পাসটা তো করবো। তো মনে করেন উনি নিয়ে দেয়, ওই ভাইয়াদের সাথে কথা বলি, যে মালিক, ওনার দুজনের সাথে কথা বলি যে ভাই আমার তো স্কুল আছে, আমি সকালে 11টায় স্কুল ছুটি হইব, আর
11টায় ছুটি হইলে 12টায় ছুটি হয় আর কি, 12টায় ছুটি হলে আমি দুপুরের পরে এসে কাজ করবো। হুম। তো ওনারা রাজি হয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে পড়ালেখা করো, গরিব মানুষ, ওনারা মানে পরে আমি এরকম করে 2-2.5 মাস পড়ালেখা করি আর কি। সপ্তাহে 2 দিন দিত আর কি আসতে, 2 দিন আর কি ছুটি দিত 12টা পর্যন্ত। ওই 2 দিন 12টা পর্যন্ত মনে করেন স্কুলে থাকতাম, ক্লাস করতাম, ক্লাস করার পর আবার যাইতাম কাজে। 1টা বাজে খাওয়া দাওয়া করে 2টার মধ্যে ফ্যাক্টরিতে থাকতাম। তো এরকম করে করে 2.5 মাসের মতো কাজ করি। তারপর আমার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায় 7-এর। তো ফাইনাল পরীক্ষার জন্য মা আবার বলে থাক, এখন আর কাজ পরীক্ষাটা দিয়ে ফেলা একবারে। তখন আবার পরীক্ষা দেওয়ার জন্য কাজ ছাড়াই আসা পড়ি, কাজ ছাড়া এসে পড়ি। এসে মনে করেন এই পরীক্ষাটা দেই, পরীক্ষা দিয়ে যখন 8-এ উঠবো তখন আবার ওই একই সমস্যা, জি। টাকা নাই, কোথা থেকে ভর্তি করবো, ভর্তি এই সমস্যা। তো পড়তাম ওখানে ভালো স্কুলে, হাই স্কুলে, নাম করা গার্লস হাই স্কুল। তো ওইটার মধ্যে মনে করেন এখন তো ভর্তি করতে পারতেছে না আমারে, এখন কি করবো, ভর্তি হইতে পারি না, এমন কান্নাকাটি করতেছি, আমার ভর্তি করবার না, আমি পড়ালেখা করবো। তো বুঝাই তো টাকা পয়সা নাই, কি করবা, তোমার কেমনে ভর্তি করো। তা আবার কাজে ঢুকলাম আরেকজনের সাথে, এখন আপনি কোন ক্লাসে? তখন 8-এ আর কি। ওকে। হুম, এই কাজে ঢোকা বলতে কি ধরনের কাজ? এটা হুঁশিয়ারি আর কি, মিনি গার্মেন্টস বলে আর Mini কি, garments। দেশি মাল, যে দেশি। এত ছোট বাচ্চাদেরকে ভর্তি নিত? হ্যাঁ, ওইখানে ওই যে স্যালারি কম দিত, 3,000 টাকা 2,500 টাকা বেতন দিয়ে রাখতো আর কি। হেল্পারি করতাম, সুতা কাটতাম, তো একটু চাটা বানায় দিতাম, এগুলা করতাম, ফ্লোর ঝাড়ু টাড়ু দিয়ে দিতাম। এইটা উঠার পরে তো ঠিক মতো স্কুলে যাইতে পারিনি, ভর্তি করাই নাই। তখন কি করবো, কান্নাকাটি করি। তা একজনের সাথে ধরে আরেকটা আপু আসছিল আমাদের সাথে, ও কাজ করতো। তো বললো আমি নিয়ে কাজের ঢুকাই দিই তোমারে, দেখি। তখন আমি আবার একটু লম্বা চূড়া দেখতেছিলাম, লম্বা চূড়াইছিলাম, বোঝা যাইতো না যে লম্বা চূড়া হয়েছি, তো বোঝা যেত না, একেবারে অল্প বয়স, 13 বছর বয়স, বোঝা যায়নি। তো নিয়ে যায় কাজে, অন্যজনের আইডি কার্ড মানে জন্ম নিবন্ধন দিয়ে আমারে নিয়ে যায় একটা গার্মেন্টসে, নিয়ে যায়। পরে গার্মেন্টসের গেটে দাঁড়ায়, ভিতরে নেয়, কিন্তু নেওয়ার পর ওনারা বুঝে যায় আমার যে অল্প বয়স, সেটা বুঝতে পারে। তখন এখন পিএম স্যার বলতেছে যে গার্মেন্টসের যে নিতে আসছে যার ফ্লোরে, পিএম বলতেছে এই মেয়ের তো অল্প বয়স, এটা কিভাবে নিব। তখন ওই আপুটা আবার বলে স্যার কিছু বললেন না, গরিব মানুষ, থাক দেখেন যদি কোনোভাবে নিতে পারেন তো সংসারটা চলবো। তো মনে করেন ওই স্যারে নিয়ে যায়, নিয়ে উপরে যায় আর বলে যে তুমি তো অল্প বয়স, সবার সামনে বললাম না, তুমি তো আমার মেয়ের থেকেও ছোট বয়স হবা, তোমার তখন কাজে কেমনে রাখবো, তুমি তো কাজ করতে পারবে না, বুঝবে না কিভাবে কি কাজ করতে হয় গার্মেন্টসের। তারপরও রাখে স্যারে, কিছুদিন ওখানে চাকরি করি। তো বাইরে আসলে আবার আমাকে এলাও করতো না, লুকায় ফেলতো। এরকম করে কয়েক মাস চাকরি করার পর ওখান থেকে কাজ ছেড়ে দিই। কাজ ছেড়ে দিয়ে মনে করেন আবার আইসা পড়ি। তো আইসা অন্য আরেকটা জায়গায় কাজ নেই, কাজ করতে করতে তো আমার স্যার দেখলো, স্যার বলতেছে যে প্রাইমারি স্কুলের স্যার আর কি, উনি আবার অনেক আদর করতো। তো উনি আবার একদিন রাস্তায় দেখা হইলো, তুমি কি পড়াশোনা করো না? তো আমি বললাম যে না স্যার, আমি তো পড়াশোনা করি না, পড়াশোনা করতে পারতেছি না, এরকম এরকম সমস্যা। বলে তো কি করবা, এসএসসি পাসটা তো করবা। তখন কি করলো যে উনি একটা দিল আর কি, সমাধান দিল যে তোমার উন্মুক্তে ভর্তি করে দিই, অন্তত এসএসসি পাসটা করো, উন্মুক্ত থেকে কাজও করবা, শুক্রবার ক্লাসও করবা। পর স্যারের কথা শুনে স্যারের বললাম, তা স্যার আপনি একটু আমার ভর্তি করে দেন, আমি কাজটা করে দেন। তারপর আমার আরেকটা ফ্যাক্টরিতে কাজ নেই, আমি সেখানে হেল্পারিতে কাজ করতে থাকি। তখন ওই স্যারে আমার উন্মুক্ততে ভর্তি করে দেয়, সারা সপ্তাহ কাজ করতাম, শুক্রবার হলে মনে করে স্কুলে যাইতাম, ওই স্কুলে যেতাম, ক্লাস করতাম। এই পুরো সপ্তাহে মনে হয় সপ্তাহ নাইট টাইট করছি। যেমন কালকে আমার পরীক্ষা, শুক্রবার কালকে পরীক্ষা, আজকে 12টা পর্যন্ত কাজ করছি। কাজ করে তারপরে বাসায় গিয়ে আমার পরীক্ষা দিতে হয়েছে পরের দিন, ছুটি দিতে চাইতো না কমপ্লেক্স ফ্যাক্টরি, মনে করেন বললো হইতো না। তারপরে বইলা টইলা শুক্রবার বন্ধ নিতাম, অনেক সময় কাজের চাপের কারণে শুক্রবারও খোলা রাখে ফ্যাক্টরিগুলা। তো বইলা টইলা যাইতাম, পরীক্ষার কথা বইলা, তারপর ছুটি দিতাম। মনে করেন আজকে 12টা পর্যন্ত কাজ করছি, কালকে আমার পরীক্ষা, বাসায় গিয়ে রাত জেগে পড়তে হইতো। ওইটা তারপর এরকম করে এসএসসি পরীক্ষাটা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পর ওই কলেজে আর কি, ওই কলেজেই ভর্তি হয়ে আবার ইন্টারে ভর্তি হয়ে কলেজে। তখন আমি কাজ করি, বেতনে কাজ করে আমার সংসার চালাই। মারে নিয়ে তখন আর মা কাজ করতে পারে না, কাপড়ের ব্যবসাটা বন্ধ হয়ে যায়, অসুস্থ হওয়ার পর থেকে আর কাপড়ের বোঝা বইতে পারে না। তখন থেকে আবার আমি সংসার চালাই। তখন থেকে এই পর্যন্ত মনে করেন এখনো আমি এই কাজ করে করে সংসার চালাইতেছি।
ইন্টার পাস করি, ইন্টার পাস করার পরে ওই গার্মেন্টসে কাজ করি। আপনার ভাইগুলো কোথায়? আছে ওইখানেই, কেউ ঢাকা থাকে, যে যার মতো আর কি। দেখেন না কেউ আপনার না ভাইকে? না না, আপনার সংসার দিয়ে আপনার মা চলতেছে? হ্যাঁ আমার আইডিয়া আর কি আমার সংসার চালাই। আপনি বিয়ে শাদী করেন না? না না, বিয়ে শাদিও করিনি। বিয়ে শাদী কেন হয়নি, মানে এটার কারণে বিয়ে শাদী হয়নি নাকি? এই একটা কারণে মনে করেন দেখলাম যে বোনেরা যে বিয়ে হয়েছে তারাও এত হ্যাপি না, মার জীবনে এত কষ্ট, মানে আমি আমারও তো সুখ হইব তারও নাই। তো আমারও মনে হইলো যে আমি বিয়ে করলে এমন অনেক ছেলেরা অফার দিত আর কি, কিন্তু আমি কোনো সময় এগুলার মধ্যে যাইনি যে হয়তো বা আমারও জীবনে এরকমই হবে এলোমেলো। যেহেতু মনে করেন মায়ের একটা আছে, তো ওই হিসেবে বাবা নাই, ভাই নাই। তো আমার যখন 15 বছর বয়স, 11 মাস বয়স, আমার গ্রামের থেকে আমরা নিয়ে আসছে শহরে মা। আর গ্রামে যায় আমার 15 বছর বয়স যখন, ভাই বোন অনেক খারাপ খারাপ কথা বলে, রাস্তার এটা সেটা নানান কথা বলে, তো সহ্য হইতো না। যে বলতাম যে আমার কি কেউ নাই, তুমি আমার গ্রামে নিয়ে যাও। মা বলে যে আছে, কেউ থাকবো না কেন, সবাই আছে, নিয়ে যাবো। তো একদিন নিয়ে যায় রাত্রে। মা এই 15 বছরের আগে গেছে, রাস্তাঘাট এখন এতটা মনে নাই তারপর নিয়ে গেছে গ্রামে। এই ভাই বোনের কথার কারণে নিয়ে গেছে যে তোর যে দেশে যারা আছে তোকে পরিচয় করাম, যাতে ওরা আর তোর খারাপ কথা না বলতে পারে। 15 বছর পরে আমরা নিয়ে যাই গ্রামে। তো মনে করেন হঠাৎ যাই, তো ভুল ঠিকানায় চলে যাই। যেমন আমার দাদার নামে একটা বইলা ফেলাইছে, আরেকটা শেখের জায়গায় সরকার বইলা ফেলাইছে। তো ওই বাড়িতে নিয়ে যায় অন্য গ্রামে। তো ওই বাড়িতে ওনার জায়গায় রাইত হয়ে যায়। গ্রাম দেশে তো মনে করেন 6টার পরেই কেউ পাওয়া যায় না সহজে, হাটখোলায় একদম সন্ধ্যা হইলে সবাই যার যার বাড়িতে থাকে। তা একজনের জিজ্ঞেস করতে করতে এক ভাইয়া আবার শহরের থেকে আসছে গ্রামে শীতের সময়। তো ওই ভাইয়ারে জিজ্ঞেস করলো যে এরকম এরকম, আমি তো ওনার বাড়িতে যাবো, ওনারে তো পাইতাছি না। উনি আবার আমার আব্বার ফুবা লাগে আর কি, দাদা হয় আমার। ওই দাদার বাসায় আর কি প্রথমে যাবে, যেহেতু আমার বাসায় প্রথমে একটা ঝামেলা করে আর কি আমার আব্বু মারা গেছে, সুইসাইড করছে। কি পরিবেশ এটা তো আর মা জানে না, আমার নিলে মাইরেই ফেলাইবো নাকি, এই ভয়ে মায় কখনোই যোগাযোগ করে নেই। তো ওই ফার্স্ট টাইম যে ওই দাদা আবার ভালো ছিল, ওই দাদার বাসায় যায় উঠবো। তখন যায় উঠছে এমন এক বাসায়, মনে করেন যায় দেখে তো এটা তো আমার যে দাদা আর কাছে যাবো ওই দাদা না। তখন তারপর ওনারা অনেক ভালো, ওনারা দুইজনই মারা গেছেন, আল্লাহ ওনাদের জান্নাত নসিব করুক। মনে করেন ওই দাদার কাছে নিয়ে গেছে। ওই দাদা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যে যারে তুমি খুঁজতেছো তারে যেহেতু পাইতেছো না, তুমি আমার বাসায় থাকো, যে কয়দিন লাগে থাকতে থাকো, তোমার আমি বিশ্রয় দিব, তোমার যে আত্মীয়র বাসা হাতে পৌঁছায় দিব আমি। তখন ওইখানেই থাকি। ভয়ে ভয়ে ছিলাম যে কোথায় আইলাম, মানে শহরে এত বছর শহরে বড় হয়েছি, হঠাৎ গ্রামে গেছি, তারপর অপরিচিত মানুষের হাতে পড়ছি, মাইরেই ফেলায় নাকি। তো মনে করেন তারা থাকতে দিল, খাওয়া দাওয়া করাইলো। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ তো সকালে নামাজ পড়তে গেছে মসজিদে, বলছে যে ওমন ঢাকা থেকে মেহমান আইছে, এর নামে খুঁজতেছে। আমার ওই দাদার নাম বললো, এই নামে খুঁজতেছে। আর কার আত্মীয় তো এটা তো জানি না, আমার বাসায় আছে, যার আত্মীয় সবাই বলে দেন, এলাকার মধ্যে সবাই বলছে। ওনার ছেলে আবার 4 দোকানে গিয়ে বলছে। তো এক একজন আইতেছে, ওই নাম যাদের নাম ওই নামে সবাই এসে হাজির হইতেছে। তো মারে ডাকতেছে, মা তো চিনে, মা সামনে গিয়ে বলতেছে যে না উনি না। তো আবার এরকম করতে করতে 4-5 জন আসছে, 4-5 জনের মধ্যে মানে কেউই না। পরে লাস্ট পর্যায়ে আবার আমার যে দাদার কাছে গেছি ওই দাদা আসছে। ওই দাদা আইসা তো মনে করেন মায়ের মুখের দিকে তাকায় রয়েছে, তাকায় গেতেছে। তো মায়ের নাম ধরে বলতেছে যে তুমি বাইচে আছো এখনো, মেয়েরাও কি বেঁচে আছে? তখন মা বলে যে হ বাইচে আছে ফুবা, এই যে মেয়ে। পরে মনে করেন ওই দাদার হাতে পৌঁছে দেয়। তো ওনার তো জড়ায় জড়ে অনেক কথা বলে যে এই 11 মাস বয়স রাইখে আইছি ঢাকা, আর তো খবরও নিলা না, নিয়েও আসো নাই শহরের থেকে, বাইচে আছে নাকি মরে গেছে এটাও জানি না। তারপর মনে করেন উনি নিয়ে যায় ওনার সাথে চলে যাই ওনার বাসায়। যাই পরে আমার ওইখানে যে চাচা আছে, তারপর ফুবুরা আছে, আমার দাদা আছে, কাকিরা, তো ওনারা দেখা তো সবাই অবাক হয়ে গেছে যে এত বছর পরে এই মেয়ে আইছে। আমার আব্বুর নাম ধরে বলে হ্যাঁ নাই, তো হ্যাঁ মেয়েটা বাচ্চা আছে, এটাই তো অনেক। পরে ওনারা আদর আপ্যায়ন করে, ওনাদের ওইখানে থাকি কয়েকদিন। থাকার পর ওনাদের কাছ থেকে জানতে পারি আমাদের বাড়ির অবস্থা কি, কে কি অবস্থানে আছে।
তো ওনারাই বলে যে এরকম এরকম এই চাচা এরকম, তো এরকম শোনার পরে তারপরে কয়েকদিন ওনার বাসায় থাকার পরে ওনারা ঠিকানা দেয়, ওই ঠিকানায় যায়। তো বাড়িতে যখন যায় তখন যায় দেখি সবাই অবাক হয়ে যায় আমাদের দেখেন যে এত বছর পরে এরা বাইচে আছে, এরা তো এখনো মনে করছে আমরা মারা গেছি, এটা মনে করছে যে আমি বাইচে নাই। দেখে অবাক হয়ে যায় সবাই যে এই মেয়ে এখনো বাইচে আছে, এই বউ, আমরা তো মনে করছি বউ মরে গেছে, হয়তো মাইয়া কোনোখানে গেছে, নাহলে কিছু হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটা থেকেই বলি আপনাকে, একটা হচ্ছে যে দেখেন পরিস্থিতির উপরে তো কারো হাত নাই, তাই না? আপনার হয়তো আফসোস আছে যে আপনার এতগুলো ভাই, তারা যদি আপনার মাকে দেখতেন তাহলে হয়তো আপনার জীবনটা অন্যরকম হতো, তাই না? তবে এটা ঠিক, পরিস্থিতি আরো জটিল হতে পারতো। আপনি ধরেন এখন 2 হাত 2 পা আছে, আপনি এটা দিয়ে পয়সা যতটুকু পারেন রোজগার করেন এবং সেটা আপনার হালাল উপার্জন, এটা দিয়ে আপনি আপনার মাকে সেবা করতে পারছেন। হ্যাঁ, নারী জীবনের একটা অসম্পূর্ণতা, যদি বিয়ে, সংসার, বাচ্চা এগুলো প্রয়োজন আছে, কিন্তু এটা যদি একেবারেই না হয় তবুও আপনার খারাপের জন্য এটা হয়নি আপনি এটা বলতে পারবেন না, কারণ আপনার মাকে সেবা করছেন, মার পাশে থাকছেন, যে কারণে আপনার এটা হয় নাই। তো দিন শেষে আপনার একটা আত্মতৃপ্তির জায়গা আছে। হ্যাঁ, আমি বরং এটাকে পজিটিভ হিসেবেই দেখতে চাই। তবে আপনার মা নিশ্চয়ই চান আপনার বিয়ে শাদী হোক, এবং সবসময় বলে, হ্যাঁ মা চায়। সবসময় বলে। তা আমি আবার চিন্তা করি যে পড়াশোনা করছি তো একটা ভালো চাকরি টাকরি যদি পাই, তারপরে আস্তে ধীরে হয়তো বা সংসার করবো, একটা তখন একটা ভালো ছেলে দেখে বিয়ে করবো। এবং গার্মেন্টস এর মনে করেন কাজ করে ছেলেরা, গার্মেন্টস এর আমি যে সেকশনে কাজ করি আমি তো ছেলেদের চিনি কিরকম ওরা। না, তারপরে বড় কথা হচ্ছে আপনার নিজের আগ্রহ হয় না, রাইট, বিয়ের পরে আপনার ফ্যামিলিকে আপনাকে দেখতে হবে, সেরকম কমিটমেন্ট নিয়ে আপনাকে বিয়ে শাদী করতে হবে, যেটা অনেক সময় ছেলেরা সাপোর্ট করে না বা দিতে চায় না। যারাই আসে তো মনে করেন বলে যে না দেখবো, মাকে দেখবো, সমস্যা নাই, কিন্তু আপনার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না আমার যে আমি যদি নির্দিষ্ট একটা চাকরি করি, বিয়ের পরে এটা করব, আমি আমার টাকা দিয়ে আমার মাকে দেখবো, সমস্যা নাই। মনে করেন যখন গ্রামে যাই তখন আবার চাচারা দেখে খুশি হয়, সবাই অবাক হয়, খুশি হয়। তখন চাচারা বলে যে আমি তোমারে রাখতে পারি, কিন্তু তোমার মারে তো বাবা আমরা রাখবো না। তো মনে করেন এখন আমি চিন্তা করি যে আমারে যে ফালাই নাই, আমি তারে ফালামো কেন, সে আমার মা। তখন আমিও বলছি যে না আমি থাকবো না, আমি যে কর্ম করি, কষ্ট করি, মাকে নিয়ে থাকি, আসবো গ্রামে যাই, বছরে যাই একবার, যাওয়া আসা পরে। ঠিক আছে, আপনার মাকে কখনোই ফেলবেন না। রাইট, পরিস্থিতি বোঝাটা আসলে খুব জরুরি। আমরা আসলে নারীকে সম্মান করি তার কাজের জন্য, নারী যে একাও পারে সেই জায়গাটাকে আমরা রেসপেক্ট রাখবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা শুধু এতটুকু বলতে চাই যে অনেক মানুষের স্যাক্রিফাইস চোখে দেখা যায় না, কিছু কিছু মানুষের স্যাক্রিফাইস হয়তো দৃশ্যমান, যে কারণে আমরা তাদেরকে নিয়ে অনেক কথা বলি। কিন্তু আমাদের সমাজের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যাদের স্যাক্রিফাইসগুলো দৃশ্যমান হয় না, কিন্তু তারা নিজের জীবনের অন্যতম সুখ, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ বিসর্জন দিয়ে তারা তাদের প্রিয়জনের পাশে থাকেন, যে স্যাক্রিফাইসগুলো হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকে না, বইয়ের পাতায় লেখা থাকে না, এবং তারা হয়তো একাডেমিক্যালি খুব ভালো করে পড়াশোনাও করেননি, কিন্তু তাদের ভেতরের মানবিক বোধগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। সো সেই শিক্ষাটা আজকে আমাদের এই অনুষ্ঠানে নিতে হবে। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। শুভ এইটা উঠার পরে তো ঠিক মতো স্কুলে যাইতে পারিনি, ভর্তি করাই নাই, তখন কি করবো, কান্নাকাটি করি। তো একজনের সাথে ধরে আরেকটা আপু আসছিল আমাদের সাথে, ও কাজ করতো, তো বললো আমি নিয়ে কাজের ঢুকাই দিই তোমারে দেখি। তখন আমি আবার একটু লম্বা চূড়া দেখতেছিলাম, লম্বা চূড়াইছিলাম, বোঝা যাইতো না যে লম্বা চূড়া হয়েছি, তো বোঝা যেত না, একেবারে অল্প বয়স, 13 বছর বয়স, বোঝা যায় নাই। তো নিয়ে যায় কাজে, অন্যজনের আইডি কার্ড মানে জন্ম নিবন্ধন দিয়ে আমারে নিয়ে যায় একটা গার্মেন্টসে, নিয়ে যায় পরে গার্মেন্টসের গেটে দাঁড়ায়, ভিতরে নেয়, কিন্তু নেওয়ার পর ওনারা বুঝে যায় আমার যে অল্প বয়স সেটা বুঝতে পারে। এখন পিএম স্যার বলতেছে যে গার্মেন্টসের যে নিতে আসছে যার ফ্লোরে, পিএম বলতেছে মেয়ের তো অল্প বয়স, সেটা কিভাবে নিব। এখন ওই আপুটা আবার বলে স্যার কিছু বললেন না, গরিব মানুষ থাক, দেখেন যদি কোনোভাবে নিতে পারেন তো সংসারটা চলবো। তো মনে করেন ওই স্যারে নিয়ে যায়, নিয়ে উপরে যায় আর বলে যে তুমি তো অল্প বয়স, সবার সামনে বললাম না, তুমি তো আমার মেয়ের থেকেও ছোট বয়স হবা, তোমার তখন কাজে কেমনে রাখবো, তুমি তো কাজ করতে পারবা না, বুঝবা না কিভাবে কি কাজ করতে হয় গার্মেন্টস এর। তারপরও রাখে স্যারে, কিছুদিন ওখানে চাকরি করি, তো বাইরে আসলে আবার আমাকে এলাও করতো না, লুকায় ফেলতো। এরকম করে কয়েক মাস চাকরি করার পর ওখান থেকে কাজ ছেড়ে দিই। কাজ ছেড়ে দিয়ে মনে করেন আবার আইসা পড়ি, তো আইসা অন্য আরেকটা জায়গায় কাজ নেই, কাজ করতে করতে তো আমার স্যার দেখলো, স্যার বলতেছে যে প্রাইমারি স্কুলের স্যার আর কি, উনি আবার অনেক আদর করতো,
তো উনি আবার একদিন রাস্তায় দেখা হইলো, তুমি কি পড়াশোনা করো না? তো আমি বললাম যে না স্যার, আমি তো পড়াশোনা করি না, পড়াশোনা করতে পারতেছি না, এরকম এরকম সমস্যা। বলে তো কি করবা, এসএসসি পাসটা তো করবা। তখন কি করলো যে উনি একটা দিল আর কি, সমাধান দিল যে তোমার উন্মুক্ত ভর্তি করে দিই, অন্তত এসএসসি পাসটা করো, উন্মুক্ত থেকে কাজও করবা, শুক্রবার ক্লাসও করবা। জি। পর স্যারের কথা শুনে স্যারের বললাম, তা স্যার আপনি একটু আমার ভর্তি করে দেন, আমি কাজটা করে দেন। তারপর আমার আরেকটা ফ্যাক্টরিতে কাজ নেই, আমি সেখানে হেল্পারিতে কাজ করতে থাকি। তখন ওই স্যারে আমার উন্মুক্ততে ভর্তি করে দেয়, সারা সপ্তাহ কাজ করতাম, শুক্রবার হলে মনে করে স্কুলে যাইতাম, ওই স্কুলে যেতাম, ক্লাস করতাম। এই পুরো সপ্তাহ, এমন সপ্তাহ নাইট টাইট করছি। যেমন কালকে আমার পরীক্ষা, শুক্রবার কালকে পরীক্ষা, আজকে 12টা পর্যন্ত কাজ করছি। কাজ করে তারপরে বাসায় গিয়ে আমার পরীক্ষা দিতে হয়েছে পরের দিন। ছুটি দিতে চাইতো না, কমপ্লেক্স ফ্যাক্টরি মনে করেন, বললো হইতো না। তারপরে বইলা টইলা শুক্রবার বন্ধ নিতাম, অনেক সময় কাজের চাপের কারণে শুক্রবারও খোলা রাখে ফ্যাক্টরিগুলা। তো বইলা টইলা যাইতাম, পরীক্ষার কথা বইলাম, তারপরে ছুটি দিতাম। মনে করেন আজকে 12টা পর্যন্ত কাজ করছি, কালকে আমার পরীক্ষায় বাসায় গিয়ে রাত জেগে পড়তে হইতো। ওইটা তারপর এরকম করে এসএসসি পরীক্ষাটা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পর ওই কলেজেই আর কি, ওই কলেজেই ভর্তি হয়ে আবার ইন্টারে ভর্তি হয়ে কলেজে। তখন আমি কাজ করি, বেতনে কাজ করে আমার সংসার চালাই। মারে নিয়ে তখন আর মা কাজ করতে পারে না, কাপড়ের ব্যবসাটা বন্ধ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে থেকে আর কাপড়ের বোঝা বইতে পারে না, তখন থেকে আবার আমি সংসার চালাই। তখন থেকে এই পর্যন্ত মনে করেন এখনো আমি এই কাজ করে করে সংসার চালাইতেছি। ইন্টার পাস করি, ইন্টার পাস করার পরে ওই গার্মেন্টসেই কাজ করি। আপনার ভাইগুলো কোথায়? আছে ওইখানেই, কেউ ঢাকা থাকে, যে যার মতো আর কি। দেখেন না কেউ আপনার? না না না, আপনার সংসারের আয় দিয়ে আপনার মা চলতেছে? হ্যাঁ আমার হাই দিয়ে আর কি আমার সংসার চালাই। এমনি বিয়ে শাদী করেন নাই? না না, বিয়ে শাদিও করিনি। বিয়ে শাদী কেন হয়নি, মানে এটার কারণে বিয়ে শাদী হয়নি নাকি? এই একটা কারণে মনে করেন দেখলাম যে বোনেরা যে বিয়ে হয়েছে তারাও এত হ্যাপি না, মার জীবনে এত কষ্ট, মানে আমি আমারও তো সুখ হইব তারও নাই। তো আমারও মনে হইলো যে আমি বিয়ে করলে, এমন অনেক ছেলেরা অফার দিত আর কি, কিন্তু আমি কোনো সময় এগুলার মধ্যে যাইনি, যে হয়তো বা আমারও জীবনে এরকমই হবে এলোমেলো। যেহেতু মনে করেন মায়ের একটা আছে, তো ওই হিসেবে বাবা নাই, ভাই নাই। তো আমার যখন 15 বছর বয়স, 11 মাস বয়স, আমার গ্রামের থেকে আমরা নিয়ে আসছে শহরে মা। আর গ্রামে যায় আমার 15 বছর বয়স যখন, ভাই বোন অনেক খারাপ খারাপ কথা বলে, রাস্তার এটা সেটা নানান কথা বলে, তো সহ্য হইতো না। যে বলতাম যে আমার কি কেউ নাই, তুমি আমার গ্রামে নিয়ে যাও। মা বলে যে আছে, কেউ থাকবো না কেন, সবাই আছে, নিয়ে যাবো। তো একদিন নিয়ে যায় রাত্রে। মা এই 15 বছরের আগে গেছে, রাস্তাঘাট এখন এতটা মনে নাই তার, তারপরে নিয়ে গেছে গ্রামে। এই ভাই বোনের কথার কারণে নিয়ে গেছে, যে তোর যে দেশে যারা আছে তাকে পরিচয় করাম, যাতে ওরা আর তোর খারাপ কথা না বলতে পারে। 15 বছর পরে আমরা নিয়ে যাই গ্রামে। তো মনে করেন হঠাৎ যাই, তো ভুল ঠিকানায় চলে যাই। যেমন আমার দাদার নামে একটা বইলা ফেলাইছে, আরেকটা শেখের জায়গায় সরকার বইলা ফেলাইছে। তো ওই বাড়িতে নিয়ে যায় অন্য গ্রামে। তো ওই বাড়িতে ওনার জায়গায় রাইত হয়ে যায়। গ্রাম দেশে তো মনে করেন 6টার পরেই কেউ পাওয়া যায় না সহজে, আটখোলায় একদম সন্ধ্যা হইলে সবাই যার যার বাড়িতে থাকে। তো একজনের জিজ্ঞেস করতে করতে এক ভাইয়া আবার শহরের থেকে আসছে গ্রামে শীতের সময়। তো ওই ভাইয়ারে জিজ্ঞেস করলো যে এরকম এরকম, আমি তো ওনার বাড়িতে যাবো, ওনারে তো পাইতাছি না। উনি আবার আমার আব্বার ফুবা লাগে আর কি, দাদা হয় আমার। ওই দাদার বাসায় আর কি প্রথমে যাবে, যেহেতু আমার বাসায় প্রথমে একটা ঝামেলা করে আর কি আমার আব্বু মারা গেছে, সুইসাইড করছে। কি পরিবেশ এটা তো আর মা জানে না, আমার নিলে মাইরেই ফেলাইবো নাকি, এই ভয়ে মা কখনোই যোগাযোগ করে নাই। তো ওই ফার্স্ট টাইম যে ওই দাদা আবার ভালো ছিল, ওই দাদার বাসায় যায় উঠবো। তখন যায় উঠছে এমন এক বাসায়, মনে করেন যায় দেখে তো এটা তো আমার যে দাদা আর কাছে যাবো ওই দাদা না। তখন তারপর ওনারা অনেক ভালো, ওনারা দুইজনই মারা গেছেন, আল্লাহ ওনাদের জান্নাত নসিব করুক। মনে করেন ওই দাদার কাছে নিয়ে গেছে, ওই দাদা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যে যারে তুমি খুঁজতেছো হ্যাঁ যেহেতু পাইতেছো না, তুমি আমার বাসায় থাকো, যে কয়দিন লাগে থাকতে থাকো, তোমার আমি বিছড়ে দিব, তোমার যে আত্মীয়র বাসা হাতে পৌঁছায় দিব আমি। তখন ওইখানেই থাকি, ভয়ে ভয়ে ছিলাম যে কোথায় আইলাম, মানে শহরে এত বছর শহরেই বড় হয়েছি, হঠাৎ গ্রামে গেছি, তারপর অপরিচিত মানুষের হাতে পড়ছি, মাইরেই ফেলায় নাকি।
তো মনে করেন তারা থাকতে দিল, খাওয়া দাওয়া করাইলো। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ তো সকালে নামাজ পড়তে গেছে মসজিদে, বলছে যে ওমন ঢাকা থেকে মেহমান আইছে, এর নামে খুঁজতেছে। আমার ওই দাদার নাম বললো, এই নামে খুঁজতেছে। আর কার আত্মীয় তো এটা তো জানি না, আমার বাসায় আছে, যার আত্মীয় সবাইরে বলে দেন, এলাকার মধ্যে সবাইরে বলছে। ওনার ছেলে আবার 4 দোকানে গিয়ে বলছে। তো এক একজন আইতেছে, ওই নাম যাদের যাদের নাম ওই নামে সবাই এসে হাজির হইতেছে। তো মারে ডাকতেছে, মা তো চিনে, মা সামনে গিয়ে বলতেছে যে না উনি না। তো আবার এরকম করতে করতে 4-5 জন আসছে, 4-5 জনের মধ্যে মানে কেউই না। পরে লাস্ট পর্যায়ে আবার আমার যে দাদার কাছে গেছি ওই দাদা আসছে। ওই দাদা আইসা তো মনে করেন মায়ের মুখের দিকে তাকায় রয়েছে, তাকায় হইতেছে। তো মায়ের নাম ধরে বলতেছে যে তুমি বাইচে আছো এখনো, মেয়েরাও কি বেঁচে আছে? তখন মা বলে যে হ বাইচে আছে ফুবা, এই যে মেয়ে। পরে মনে করেন ওই দাদার হাতে পৌঁছে দেয়। তো ওনার তো জড়ায় ধরে অনেক কথা বলে যে এই 11 মাস বয়স রাইখে আইছি ঢাকা, আর তো খবরও নিলা না, নিয়েও আসো নাই শহরের থেকে, বাইচে আছে নাকি মরে গেছে এটাও জানি না। তারপর মনে করেন উনি নিয়ে যায় ওনার সাথে চলে যাই ওনার বাসায়। যাই পরে আমার ওইখানে যে চাচা আছে, তারপর ফুবুরা আছে, আমার দাদা আছে, কাকিরা, তো ওনারা দেখে তো সবাই অবাক হয়ে গেছে যে এত বছর পরে এই মেয়ে আইছে। আমার আব্বুর নাম ধরে বলে হ্যাঁ নাই, তো হ্যাঁ মেয়েটা বাচ্চা আছে, এটাই তো অনেক। পরে ওনার আদর আপ্যায়ন করে, ওনাদের ওইখানে থাকি কয়েকদিন। থাকার পরে ওনাদের কাছ থেকে জানতে পারি আমাদের বাড়ির অবস্থা কি, কে কি অবস্থানে আছে। তো ওনারাই বলে যে এরকম এরকম এই চাচা এরকম। তো এরকম শোনার পরে তারপরে কয়েকদিন ওনার বাসায় থাকার পরে ওনারা ঠিকানা দেয়, ওই ঠিকানায় যায়। তো বাড়িতে যখন যাই তখন যায় সবাই অবাক হয়ে যায় আমাদের দেখেন যে এত বছর পরে এরা বাইচে আছে। এরা তো এখনো মনে করছে আমরা মারা গেছি, এরা মনে করছে যে আমি বাইচে নাই। দেখে অবাক হয়ে যায় সবাই যে এই মেয়ে এখনো বাইচে আছে, এই বউ। আমরা তো মনে করছি বউ মরে গেছে, হয়তো মাইয়া কোনো হানে গেছে, নাহলে কিছু হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটা থেকেই বলি আপনাকে, একটা হচ্ছে দেখেন পরিস্থিতির উপরে তো কারো হাত নাই, তাই না? আপনার হয়তো আফসোস আছে যে আপনার এতগুলো ভাই, তারা যদি আপনার মাকে দেখতেন তাহলে হয়তো আপনার জীবনটা অন্যরকম হতো, তাই না? তবে এটা ঠিক, পরিস্থিতি আরো জটিল হতে পারতো। আপনি ধরেন এখন 2 হাত 2 পা আছে, আপনি এটা দিয়ে পয়সা যতটুকু পারেন রোজগার করেন, এবং সেটা আপনার হালাল উপার্জন, এটা দিয়ে আপনি আপনার মাকে সেবা করতে পারছেন। হ্যাঁ, নারী জীবনের একটা অসম্পূর্ণতা, যদি বিয়ে, সংসার, বাচ্চা এগুলো প্রয়োজন আছে, কিন্তু এটা যদি একেবারেই না হয়, তবুও আপনার খারাপের জন্য এটা হয়নি আপনি এটা বলতে পারবেন না, কারণ আপনার মাকে সেবা করছেন, মার পাশে থাকছেন, যে কারণে আপনার এটা হয় নাই। তো দিন শেষে আপনার একটা আত্মতৃপ্তির জায়গা আছে। হ্যাঁ, আমি বরং এটাকে পজিটিভ হিসেবে দেখতে চাই। তবে আপনার মা নিশ্চয়ই চান আপনার বিয়ে শাদী হোক, এবং সবসময় বলে, হ্যাঁ মা সবসময় বলে। আমি আবার চিন্তা করি যে পড়াশোনা করছি তো একটা ভালো চাকরি টাকরি যদি পাই, তারপরে আস্তে ধীরে হয়তো সংসার করবো, তখন একটা ভালো ছেলে দেখে বিয়ে করবো। এবং গার্মেন্টস এর মনে করেন কাজ করে ছেলেরা, গার্মেন্টস এর আমি যে সেকশনে কাজ করি, আমি তো ছেলেদের চিনি কিরকম ওরা। না, তারপরে বড় কথা হচ্ছে আপনার নিজের আগ্রহ হয় না। রাইট, বিয়ের পরে আপনার ফ্যামিলিকে আপনাকে দেখতে হবে, সেরকম কমিটমেন্ট নিয়ে আপনাকে বিয়ে শুরু করতে হবে, যেটা অনেক সময় ছেলেরা সাপোর্ট করে না বা দিতে চায় না। যারাই আসে তো মনে করেন বলে যে না দেখবো, মাকে দেখবো, সমস্যা নাই, কিন্তু আপনার বিশ্বাস হয় না আমার যে আমি যদি নির্দিষ্ট একটা চাকরি করি, বিয়ের পরে এটা করব, আমি আমার টাকা দিয়ে আমার মাকে দেখবো, সমস্যা নাই। মনে করেন যখন গ্রামে যাই তখন আবার চাচারা দেখে খুশি হয়, সবাই অবাক হয়, খুশি হয়। তখন চাচারা বলে যে আমি তোমারে রাখতে পারি, কিন্তু তোমার মারে তো বাবা আমরা রাখবো না। তো মনে করেন এখন আমি চিন্তা করি যে আমারে যে ফালাই নাই, আমি তারে ফালামো কেন, সে আমার মা। তখন আমিও বলছি যে না আমি থাকবো না, আমি কর্ম করি, কষ্ট করি, মাকে নিয়ে থাকি, আসবো গ্রামে যাই, বছরে যাই একবার, যাওয়া আসা পরে। ঠিক আছে, আপনার মাকে কখনোই ফেলবেন না। রাইট, পরিস্থিতি বোঝাটা আসলে খুব জরুরি। আমরা আসলে নারীকে সম্মান করি তার কাজের জন্য, নারী যে একাও পারে সেই জায়গাটাকে আমরা রেসপেক্ট রাখবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা শুধু এতটুকু বলতে চাই যে অনেক মানুষের স্যাক্রিফাইস চোখে দেখা যায় না, কিছু কিছু মানুষের স্যাক্রিফাইস হয়তো দৃশ্যমান, যে কারণে আমরা তাদেরকে নিয়ে অনেক কথা বলি। কিন্তু আমাদের সমাজের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যাদের স্যাক্রিফাইসগুলো দৃশ্যমান হয় না, কিন্তু তারা নিজের জীবনের অন্যতম সুখ, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ বিসর্জন দিয়ে তারা তাদের প্রিয়জনের পাশে থাকেন। যে স্যাক্রিফাইসগুলো হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকে না,